7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে বলছেন কুণাল ঘোষ। এখন প্রশ্নটা হচ্ছে শাসক দল এত আত্মবিশ্বাসের সঙ্গে যেটা প্রশাসনের বলার কথা সেটাই বা বলে দিচ্ছে কেন? নানা প্রশ্ন, তার উত্তর খুঁজছি আমরা পরের প্রতিবেদন। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার উপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। আর এরপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল, তার সুযোগের রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। আর তারপরই বিরোধীরা প্রশ্ন তুলছে যে শেখ শাহজাহানকে প্রায় 2 মাস হতে চললেও এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হঠাৎ করে তাঁকেই গ্রেপ্তারের সময় নিয়ে কি করে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? তাহলে কি শেখ শাহজাহান কোথায় আছে তা তৃণমূল জানে? ইচ্ছা করেই কি এখনো তাকে ধরা হয়নি? আঁচলের তলায় যদি শাহজাহান ভাই থাকে সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল। ধরা পড়ছে না তা নয়, ধরা হয় না। আমরা তো এটাই বলছিলাম যে পুলিশের ঘেরাটোপে আছে, স্পষ্ট হয়ে গেল পুলিশের ঘেরাটোপে আছে। পুঁজিপাতি দেখে একটা দিন ঠিক করে তুলে নেবে। এখন তৃণমূল বলেছে আর কোনো উপায় নেই। শেখ শাহজাহানের বিষয়েও পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এবং আশা করব বাকি অভিযুক্ত তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো তৃণমূল দলগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। এখনো সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদে তাঁকে রেখে দিয়েছে দল। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, এই অনুষ্ঠানে বহুবার আমরা আলোচনা করেছি যে এটা সম্পূর্ণ লেম এক্সকিউজ, ওরা অজুহাত যে কোনোভাবে আদালতের কোনো স্থগিতাদেশ নেই শেখ শাহজাহানের গ্রেফতারে। আজকে পরিষ্কার মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। একেবারে মানে দেখুন, আমার প্রশ্ন, এই ক্লারিফিকেশন আদৌ দরকার ছিল না? সুমন, আমি খুব পরিষ্কার করে বলছি যে শিবুর যে মানে এফআইআর এ অ্যারেস্ট হয়েছে সেই এফআইআর এর সাথে তো ইয়ের কোনো সম্পর্কই ছিল না, ইডির তদন্তের কোনো সম্পর্কই ছিল না। ফলে ওই মানে এফআইআর এর ভিত্তিতেই শাহজাহানের নামটা ছিল, 14 জনের নামের মধ্যে শাহজাহানের নাম ছিল। শাহজাহানকে তো ওখান থেকেই অ্যারেস্ট করা যায়। ফলে ওটা একদম লেম এক্সকিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবে এটা করবার চেষ্টা করেন যে দেখুন, শাহজাহান অভিষেকের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ, শুধু ভোটের রাজনীতির জায়গা থেকে নাই, মানে যে আইডেন্টিটি পলিটিক্সের জায়গা আছে সেই আইডেন্টিটি পলিটিক্সের জায়গা থেকেই, সংখ্যালঘু জায়গা থেকেই আমি বলছি যে কোনো একটা জায়গায় নালে মানে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন শেখ শাহজাহান কি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনসভায় দাঁড়িয়ে বললেন যে শেখ শাহজাহানের মানে প্রশ্নটা তুললেন যে মানে তিনি কি করেছেন। মানে আমার প্রশ্ন হচ্ছে, দিনের পর দিন মানে তাকে প্রোটেকশন করার মতন ওয়ার্ডগুলো কারা বলছেন? যারা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আছেন, মুখ্যমন্ত্রী যিনি তৃণমূলের সাংসদ এবং অন্যতম সাধারণ সম্পাদক, তিনি যখন এই মানে শেখ শাহজাহান কি করেছে, কেন করেছে, কি এমন অন্যায় করেছে এই প্রশ্নগুলো রাখছিল, তখনই আমাদের মনে হয়েছিল যে কোনো একটা পলিটিক্যাল কম্পালশনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে রক্ষা করতে চাইছে। শোভনদেব চট্টোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের সঙ্গে শাহজাহানকে খুঁজে পাওয়ার তুলনা করেছেন। একমাত্র, শুধু আপনি যেহেতু সংখ্যালঘু বললেন, অথচ একমাত্র ববি হাকিম তিনি প্রথম দিনই বলেছিলেন যে শাহজাহান অন্যায় করলে পুলিশ ধরবে। কিন্তু তারপরেও তো মুখ্যমন্ত্রীর বক্তব্য গেছে। আমি যে প্রশ্নটা রাখতে চাই সেটা হলো মানে এই যে কথায় কথায় যে কলকাতা হাইকোর্টকে আক্রমণ করা, বিচারপতিদের আক্রমণ করা। আপনি আমায় বলুন, আপনি আপনি আইন তৈরি করেন, আপনি সাংসদ, আপনি সরাসরি সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে আপনি কলকাতা হাইকোর্টের প্রতি বিষাদগার করছেন, কলকাতা হাইকোর্টকে বর্ম হিসেবে ব্যবহার করছেন যে শাহজাহান ধরা পড়ছে না কেন কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে, পরের বাক্যে কলকাতা হাইকোর্ট মানে আপনি কেন এই কথাটা আপনি বলতে পারেন? মানে কলকাতা হাইকোর্টকে আপনি কেন দায়বদ্ধ করছেন, দায়ী করছেন? মানে আপনার পুলিশ ধরতে পারছেন না, আপনি রাজনৈতিক বাধ্যবাধকতা ধরছেন না, সেটা আলাদা কথা। এবং আরেকটা প্রশ্ন সুমনদা, আজকে কুণাল ঘোষ কি করে 7 দিনের কথা বলতে পারেন? 7 দিনের মধ্যে কালকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললো যে একটু মানে গ্রেফতার করতে তো সময় লাগে। আমার প্রশ্ন আছে, কুণাল ঘোষ 7 দিন সময় দিচ্ছে, 7 দিনের মধ্যে ধরুন বলছেন, আমি কনফিডেন্টলি বলছি। কনফিডেন্স এখানে দুটো প্রশ্ন আসে।
আসে। একটা হলো তাহলে আমরা যেটা বারবার বলছি যে সরকার এবং প্রশাসন আর আলাদা, মানে দল এবং প্রশাসনের মধ্যে কোনো বিভাজন নেই, যাহা তৃণমূল তাহাই পুলিশ, এই কথাটা বারবার আসবেই। কারণ যে কথাটা পুলিশের কথা সেই কথাটা কুণাল ঘোষ বলছে কেন? যেটা ডিজির কথা যেটা বলার কথা সেটা কুণাল ঘোষ বলছেন। আর দ্বিতীয় হচ্ছে যে এত কনফিডেন্টলি বলছেন কি করে? তাহলে বিরোধীদের আসল তথ্য তৃণমূলের কাছেই আছে। সৌরভ, মানে একটু আগে ইতিহাস আপনার কথার মধ্যে একটু জার্মানিও এসেছিল আর কি। মানে এই আইন ব্যবস্থাটা কেন গুরুত্বপূর্ণ জানেন তো? হিটলার আর মুসোলিনিকে যেভাবে মরতে হয়েছিল, আইন ব্যবস্থা আগের থেকে থাকলে তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতেন না। অর্থাৎ আমাদের যে এত বড় একটা গণতন্ত্র, এই গণতন্ত্রের মধ্যে আইন ব্যবস্থাটা আছে এবং গণতন্ত্রটাকে টিকিয়ে রেখেছে। গৌরী লঙ্কেশ মারা গেলেন, সেটাও কিন্তু খুব চিন্তার কথা। কে শাসক তাকে মারলেন বা মারলেন কি না তার কতটা তদন্ত হলো, খুব বিপদের কথা। কিন্তু যখনই আইন ব্যবস্থা এসেছে, আজকে ধরুন কিছুদিন আগে নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়টা দেখুন, শাসক বিজেপি তারা সব থেকে বেশি টাকা পেয়েছে, আদালত কিন্তু সামলে দিল। ফলে আদালতের জন্যে শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না, এই ধরনের একেবারে খেলো যুক্তি তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও বিরক্ত হবেন। বারবার করে এটা বলার চেষ্টা করছি, গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটাচ্ছে, সেই ঘটনা বামপন্থীরা একটা সময় ঘটিয়ে ফেলেছিলেন, যেখানে নিজের সমর্থকদের কোণঠাসা করে নিজেরাই দিচ্ছেন, তারা কুণ্ঠিত হয়ে যাচ্ছে। এই যে কোর্ট শাহজাহানকে বাঁচাচ্ছে, এই ধরনের কথা, এত অতি সরলীকরণ, এগুলো একেবারে যারা মাঠে কাজ করেন সারাদিন, যাদের রাজনীতি বিশ্লেষণে যারা সময় দিতে পারেন না, তারাও এই বোকামোটা করবেন না। এই ভুলটা কেন তৃণমূল কংগ্রেসের নেতারা করছেন? কেন তারা আধিপত্যবাদ এবং ফ্যাসিজমকে আগলে ধরছেন, কাছে ডাকছেন? এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের মধ্যে ইমিডিয়েটলি আলোচনা হওয়া উচিত। তাদের দলের লোকরা মুখ খুলুন। আমি সমিতদার কাছে যাব। সমিতদা, এর সঙ্গে শুধু একটাই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা। আমি যদি তাত্ত্বিকভাবে এইভাবে দেখি যে 10 তারিখে ব্রিগেডের আগে অথবা প্রধানমন্ত্রীর এই রাজ্যে আসার আগে শাহজাহান গ্রেফতার হলো এবং পুলিশ বলল যে যে মুহূর্তে কোর্ট ক্লারিফাই করে দিল সেই মুহূর্তে আমরা গ্রেফতার করলাম। তাতে আদৌ 53 দিন হয়ে গেছে, শাহজাহান কেন এতদিন গ্রেফতার হলো না, সেই প্রশ্নটাই কি আরও জোরালো হয়ে উঠবে না? এই প্রশ্নটা গুরুত্ব থাকে তাদের কাছে যাদের লজ্জা আছে, যাদের লজ্জা, ভয়, মানুষের উপর আস্থা নেই, তাদের কাছে এগুলো, এই যুক্তিগুলো খাটে না, কোনো রকম লজ্জা নেই। এবং আমি একটা জায়গায় বলবো, তৃণমূলের নেতারা কয়েকজন দেখলাম, মাননীয় অভিষেকবাবু, কুণালবাবু যেভাবে বললেন, আমার মনে হলো এত সত্যিবাদী লোক, একেবারে মানে নেক্সট টু যুধিষ্ঠির। তার কারণ ওনারা এটা তখনই বলা সম্ভব যে 7 দিনের মধ্যে ধরা পড়বে বা 15 দিনে। যিনি ফেরার, আমি কিছুক্ষণ আগে বসে আমি শুনছিলাম যে সে আরেকজন নেতা বলছেন উনি বাইরেও চলে যেতে পারেন, হয়তো বেঙ্গলে নেই, তো চিকিৎসার জন্য। আমি বলেছিলেন যে তিনি আমি সেটাই বলছি, সেখানে এই দুজন নেতা যখন আজকে বা গতকালকে বলছেন যে 10 দিনের মধ্যে ধরা পড়বেই, 7 দিনে, দুজন দুই রকম বলেছে, এবং একজন বলছে 7 দিনের মধ্যে ধরা, তার মানে অলরেডি ধরা আছে, ধরা আছে সুমন, ধরা আছে, ধরা আছে, সামনে নিয়ে আসবে সঠিক সময়। টাইমটার জন্য ওয়েট করছে কখন তাকে জনসমক্ষে আনবে এবং টেলিভিশন চ্যানেল থেকে আরম্ভ সমস্ত সংবাদ মাধ্যমকে এবং মানুষের মনকে ব্যস্ত করে দেবে ওই নিউজটার জন্য। অনেকে বলছেন যে 7 দিন বলেছেন, ভাগ্যিস এটা বলে দেননি যে এই অংশ এই জায়গা থেকে ধরা পড়বে, যে আত্মবিশ্বাস প্রায় সেটাই বলে দিচ্ছে। আমি বলি সুমন্ত, প্রথম কথা, অনেকেই অনেকগুলো বললেন, সবারটারই উত্তর দিতে হবে। তার মধ্যে প্রথমত আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এই যে আজকে এই মুহূর্তে যে আলোচনাটা চলছে, সেটা হচ্ছে কুণাল ঘোষ কি করে বলতে পারলেন 7 দিনের মধ্যে হবে, এবং যেটা বিশ্বনাথ দাও প্রশ্ন তুলছেন। আচ্ছা আমাকে বলুন তো সুমনদা, এই এক প্রশ্ন ওই প্যানেলের কেউ তো সমীরদা থেকে শুরু করে কেউ ডিসকাশন করলেন না। আচ্ছা যদি আমরা বিদেশ যেতে চাই, আমাদের দুটো অপশন আছে, এক হচ্ছে প্লেনে করে যাওয়া, বাংলাদেশের মতো হলে কাছাকাছি হলে ট্রেন, এছাড়া আরেকটা জিনিসে করে আমরা যেতে পারি সমুদ্র, সেটা জাহাজ, তাই তো? জাহাজের যিনি প্রতিমন্ত্রী, তোমরা যেও সভা করো, মাঝে বলো না প্লিজ। তো সেই জাহাজের যিনি প্রতিমন্ত্রী তিনি হচ্ছেন শান্তনু ঠাকুর। এই শান্তনু ঠাকুর তিনি বললেন শেখ শাহজাহান মায়ানমারে আছে। এবার আমার কথা হচ্ছে, ইডিরও তো ওয়ান্টেড লিস্টে আছে, তাই তো? তো ইডির ওয়ান্টেড লিস্টে যখন আছে, তাহলে কেন্দ্রের মন্ত্রী জানেন উনি মায়ানমারে আছেন,
বিজেপির আরেকজন নেতা বললেন বাংলাদেশে আছেন। তাহলে এখানে বসা কেউ তো এই প্রশ্নটা তুললেন না। তাহলে যখন বিজেপির নেতারা জানেন, যখন জাহাজ প্রতিমন্ত্রী মোদীর ক্যাবিনেটের সদস্য যখন বলতে পারছেন উনি মায়ানমারে আছেন, তাহলে বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছে কেন, পুলিশের দিকে আঙুল তুলছে কেন? নাম্বার 1। নাম্বার 2 এক্ষুনি বলবে ওই জন্যই তো সন্দেহ হয় যে নাম্বার 2 সেটিং এর তথ্যটা সঠিক কিনা। আমি একটু সবারটা শুনেছি, সমীর দাদের মতো কেউ এই প্রশ্ন তোলেনি। 2 নম্বর কথা, বিশ্বনাথ দা একটা কথা বললো, বিশ্বনাথ দা সবকিছুতেই আজকাল আমি জানি না লোকসভা ভোট এগিয়ে আসছে বলে কিনা একটু সংখ্যাগুরু অ্যাসপেক্টটা ঢোকান সমস্ত বিশ্লেষণ। এবার আমার কথা হচ্ছে আমি ভাষা বুঝতে পারছি, আমি ভাষায় বলছি আজকে ঠিক আছে, এই বাক্যটা শেষ করে তারপর আমি উত্তর দেব। আমি কমপ্লিট করি, তুমি উগান্ডার ভাষায় বলো। আমি বলছি সুমন দা, সেটা হচ্ছে বিশ্বনাথ দা বললেন যে শেখ শাহজাহান সংখ্যালঘু, সেই অ্যাসপেক্ট থেকে ধরা হচ্ছে, তাই তো? আচ্ছা ভোট ব্যাংক, তাহলে আমাকে একটা কথা বলুন সুমন দা, আমাকে একটা কথা বলুন, আরাবুল ইসলাম কোন ধর্মের লোক, কবে অ্যারেস্ট হয়েছে? বিশ্বনাথ একটু বলুন। আমি ডিফারেন্স কি দুই এর মধ্যে? আমি পরিষ্কার করে বলছি যে শেখ শাহজাহানের ভূমিকা এবং আরাবুলের এই মুহূর্তে যে ভূমিকা, ডিক্লাইন ভূমিকা, দুটো এক করতে আমি রাজি না। শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের যে 35% সংখ্যালঘু ভোট ব্যাংক, তার একটা প্রতীক হিসাবে মানে সন্দেশখালীতে বছরকে বছর সে প্রায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা বিরোধী শূন্য করে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আপনি বলছেন নিজের জায়গাতেই শাহজাহান এখন সব্যসাচী হয়ে গেছে, যে কোনো দেশে ঘুরে বেড়াতে পারে, সেটা নিয়ে আমি বলছি। আমি বলছি শুনুন, শাহজাহান আসলে এখন বকরিদের বকরির মতো, ঈদের চাঁদ দেখা গেলেই কাটা হবে, সময় অপেক্ষা। কোন দিন স্ক্রিন শেয়ার করে আপনার মোদিজিকে দেখাবে না শাহজাহানকে দেখাবে, সেই দিনটা হয়তো অপেক্ষা করতে পারে কেউ। অমিত শাহকে দেখাবে, শুভেন্দু অধিকারীর মিছিল দেখাবে না শাহজাহানকে দেখাবে, এটার উপর নির্ভর করে। আমি বলি শাহজাহানকে আপনি যে বলছেন কে আড়াল করেছে, কালকে বলেছেন না যে জুডিশিয়ারি আড়াল করেছে। আমি প্রশ্ন করতে চাই, সেই আমাদের 3 জন শহীদ দেবদাস মন্ডল, সুকান্ত মন্ডল এবং প্রদীপ মন্ডল, যে প্রদীপ মন্ডলের দেহে 8টা বুলেট পাওয়া গিয়েছিল, চোখের ভেতর করে দিয়েছিল, একটা দেবদাস মন্ডলের মৃতদেহটাও সম্ভবত বা কোনো একজনের মৃতদেহটাও সম্ভবত পাওয়া যায়নি আজ অব্দি। আপনি বলুন যে 1 নম্বর আসামির নাম ছিল শাহজাহান শেখ, সেই শাহজাহানের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল এই থেকে আপনার চার্জশিট। আমি একটা কথা বলি, ভাইপোর নামে কোনোদিন বিধানসভায় দাঁড়িয়ে বলেনি ভালো ছেলে। বিধানসভায় দাঁড়িয়ে যদি পুলিশ মন্ত্রী বলে ভালো ছেলে, দুজনের কাছে যাব না। সজল আমি দ্রুত এখানে 3টে শব্দ, আমি নন্দিনীদি, ফিরদৌস, সুময়দা সবার কাছে আসবো, কিন্তু একটা কথা সজল বললো, সেটা হচ্ছে কে আড়াল করছে। আমার প্রশ্ন আরো গভীর, কে আড়াল করেছিল, তার কারণ ঠিক এইখানে প্রশ্ন উঠেছে যে 2019 সালে ওই 3 জন বিজেপি কর্মীর তারপরে এফআইআর, পাল্টা এফআইআর হয়েছিল, সেখান থেকে চার্জশিট থেকে, এক পক্ষের চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম নাকি ভ্যানিশ হয়ে গেছিল। দেখুন তো পরের প্রতিবেদন কি বলছে। ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী, আর যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছেন সেখানকার মানুষ, তার কেন্দ্রবিন্দুতে একজন, সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারির পর এখনও 53 দিন ধরে যিনি অধরা। কিন্তু শুধু এবারই নয়, অভিযোগ এর আগেও একাধিক ক্ষেত্রে শেখ শাহজাহানের ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। 2019 সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালীর ভাঙ্গিপাড়া গ্রামে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআরে নাম ছিল শেখ শাহজাহানের। ন্যাজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। ঘটনায় তৃণমূল ও বিজেপি দুদলই থানায় এফআইআর করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করেছে প্রদীপ মণ্ডলকে। দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত তার পরিবার এবং আমরা সহকর্মীরা আজ পর্যন্ত পাইনি। একটার পর একটা অভিযোগ জানানোর পরেও পুলিশ তাকে কোনো ব্যবস্থা নিতে পারেনি। ভাঙ্গিপাড়া গ্রামে ভোট পরবর্তী সংঘর্ষে 2019 সালে খুন হয়েছিলেন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল। তারপর থেকে আতঙ্কিত তাদের পরিবার। এখনও পরিবারের লোকজন এখানে বসবাস করেন না।
তার মা বাড়িতে আছেন, কিন্তু এখনও ঘটনার পর এতটাই আতঙ্কিত তিনি ভালো করে বলতে চাইছেন না কোনো কথা। প্রদীপ আপনার ছেলে তো? হ্যাঁ। আর কে খুন হয়েছিল প্রদীপ ছাড়া? আমি কিচ্ছু জানি না। প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের মৃতদেহ পাওয়া গেলেও এত বছর পরেও দেবদাস মণ্ডলের মৃতদেহ মেলেনি। প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল খুন হয়েছিলেন, এখনো দেবদাস মণ্ডলের দেহ পাওয়া যায়নি। কি গন্ডগোল হয়েছিল তাইতে দাদা ওর বডি পাওয়া যায়নি। শেখ শাহজাহান নাম উঠেছিল, তখন কি শেখ শাহজাহানকে ধরেছিল পুলিশ? আমি তা জানি না। নাম শুনেছেন? শুনেছি সব। জানেন শাহজাহানকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না? না, হ্যাঁ শুনেছি, খবর শুনেছি। যারা এসেছিল হামলা করতে, তো শাহজাহানেরই লোক। তা তৃণমূল মানে সেটা বলতে হবে। কি বলতেন? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে, ছাড়া কি করেছে? পুলিশ ঠিক কাজ করেছিল? ঠিক কাজ পুলিশের যা করেছে সে আর বলে কষ্ট করতে হবে না, কাউকে ধরিনি। আমি জানি না, আমি তো পুলিশে চাকরি করিনি কোনোদিন, আর পুলিশের খবরও আমি রাখি। এদিকে সোমবার হাইকোর্টে সন্দেশখালী সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেন, শেষ 4 বছরে 43টি এফআইআর হয়েছে, যার মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে, ধর্ষণের ধারাও যুক্ত আছে, বাকি তদন্ত চলছে। জমি দখলের অভিযোগে 7টি এফআইআর হয়েছে, সেগুলিতে চার্জশিট হয়েছে। 8ই ফেব্রুয়ারি পর্যন্ত 24টি এফআইআর হয়েছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 15 জনকে। যেখানে 144 ধারা ছিল সেখানে যাননি রাজ্যের মন্ত্রীরা। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে 4 বছর ধরে এই ঘটনা ঘটছিল, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে। আদালত বিস্মিত যে 42টি মামলার চার্জশিট দিতে 4 বছর কেন লাগলো। পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব। ক্রমাগত মানুষ ওখানে যাচ্ছেন, তার ফলে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। আইনকে আইনের পথে চলতে দেওয়া হোক। সমীরণ পাল, প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি নন্দিনী ভট্টাচার্যের কাছে আসবো। নন্দিনী, এক হচ্ছে যে এক হচ্ছে যে শুধুমাত্র শাহজাহান যখন ছিল তখন কত ক্ষমতাশালী ছিল, তখন সে কি কি দুষ্কর্মের কাজ সঙ্গে জড়িয়েছিল, সেটা তো একটা পার্ট। 2 হচ্ছে এখনও শাহজাহানকে আড়াল করতে দলের একের পর এক নেতাকর্মী এবং যে ভাষায় কার্যত অভিযোগকারিনীদের মেলাইন করছে, আমি দেখাবো পরের প্রতিবেদনে, মারাত্মক। কিন্তু সঙ্গে এটাও না সুমনদা, আপনি ভেবে দেখবেন, পার্থ ভৌমিক ওখানে গিয়ে কালকে কি বলেছেন, এসব এলি তেলি গঙ্গা তেলি খুচরো মাস্তান, তারপরে হঠাৎ উঠে আসছে আজকে থেকে 7 দিন বাদে ধরা পড়বে। কোথাও একটা চোরাস্রোত বইতে শুরু করেছে, ওনাকে কিন্তু ডিজোন করার খেলা শুরু হয়ে গেছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা ডিজোন করেছেন, দিলেন যে আজকে হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। এবার এটা আমার অবাক লাগছে, আরো অনেক নেতারা বলছেন যারা অন্যায় করেছেন তারা শাস্তি পাবেন। এদিকে সুপ্রিমো বলছেন শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, অর্থাৎ ব্যাপারটা কিন্তু ভীষণ সেলফ কন্ট্রাডিক্টরি। কিন্তু কোথাও চোরাস্রোতে ওনাকে ডিজোন করার একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে, এটাও আমি বলে দিলাম, কারণ ওনারা বুঝতে পারছেন এটা আপনি ওখানে আবার শেখ শাহজাহানকে জিন্দাবাদ বলে পোস্টারও করছে যুব তৃণমূলের নাম। ওটা তোমরা মেনেছো? হ্যাঁ, ওটা আমরা মেনেছি। লাল কালি একটা জিনিস আমায় বলো, সেটা হচ্ছে এটা ঠিক যে খুব প্রণিধানযোগ্য। এতদিন ধরে যারা বলে আসছিলেন বিজেপির নেতারা কি করছেন, সিপিএম এর নেতারা কি করছেন, কারণ আজ জানা গেল হঠাৎ 43টা এফআইআর কিন্তু হয়েছিল। এবং সিপিএম এর নেতা নিরাপদা বাবু বিধানসভায় দাঁড়িয়ে, আমি এই অনুষ্ঠানেই দেখাবো যে কতবার সন্দেশখালীর অবস্থা, তার ভেতরে জমি দখল আছে, তার ভেতরে মহিলাদের ওপর অত্যাচার আছে, তার ভেতরে থানায় কমপ্লেন না নেওয়া আছে, তো সমস্ত রিটেন ডকুমেন্ট দিয়ে তিনি বলে দিয়েছেন। দাদা, যদি কিছু সত্যি না হয়ে থাকে সাজানো ঘটনা, তাহলে কেন পুলিশ বসিয়ে এত জমি ফেরত দেওয়া, পুলিশ বসিয়ে এত অভিযোগ নেওয়া, বাড়ি বাড়ি লোক পাঠিয়ে যদি শেখ শাহজাহান গ্রেফতার হয় তাহলে তোমরা আমাদের সঙ্গে আছো তো, এই কথা বলে লোক পাঠানো। আমি এখানে 3টে বক্তব্য আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে পার্থ ভৌমিক বলছেন যে শারীরিক নির্যাতনের কথা কেউ বলেননি, মানসিক নির্যাতনের কথা বলেছেন, মারাত্মক কথা বলেছেন শওকত মোল্লা, সেটা আবার রিপিট করার রুচিবোধের আমার একটু অভাব দেখতে পাচ্ছি, আমার রুচিবোধে এটা রিপিট করা, আপনারা নিজেরা শুনে নিন। 2, সৌগত রায় অত্যন্ত সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা, শিক্ষিত মানুষ, সারা জীবন ফিজিক্সের অধ্যাপনা করেছেন, তিনি এই গোটা সন্দেশখালীটা মিডিয়ার তৈরি করা বলছেন। আজও এই 50 দিন পরে যখন সন্দেশখালী জ্বলছে, প্রতিদিন আক্রমণের একটা অসন্তোষের ঢেউ আছড়ে পড়ছে, তারপরও বিশ্বাস করুন সংবাদ মাধ্যম যদি শক্তিশালী হয়, আরও শক্তিশালী হয়, আমার আপত্তির কোনো কারণ নেই, আমি খুব খুশি হব। কিন্তু সংবাদ মাধ্যমে সত্যি কথা বলতে কোনো সাধ্য নেই কোনো জায়গায় মানুষের ক্ষোভ এতটা অশান্ত হয়ে বারবার প্রতিদিন সকাল হতেই একেবারে ক্ষোভ আছড়ে পড়ছে সেই সন্দেশখালীর তটে, আর সেখানে আজকে দাঁড়িয়েও
গতকাল সৌগত রায় বলেছেন পুরোটা সংবাদ মাধ্যমের সৃষ্টি। আমি বলছি সংবাদ মাধ্যম প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে ঠিকই, কিন্তু এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ, স্বপ্নদ্বীপের ক্ষেত্রে এই জিনিস হয়েছিল, বারবার বলা হয়েছিল মিডিয়া ন্যারেটিভ তৈরি করে দেওয়া, একদম একদম সেম জিনিস তখনও দেখেছি একদম। কিন্তু তাতে সন্দেশখালির যে সমস্যা সেইটা কি কমবে? তাতে এই মানুষগুলোর যে ক্ষোভ সেটা কি কমবে? এই মানুষগুলো যে বিচার চাইছেন দিনের পর দিন, সেই বিচার কি তারা পাবেন? মিডিয়ার ওপর দায় চাপালেই কি পুরোটা একেবারে সমাধান সূত্র মিলে যাবে? দেখুন তো, কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক 5,000, 10,000, 20,000, কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে গত কয়েকদিনে ভুরি ভুরি অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা। গণধর্ষণের অভিযোগও দায়ের হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কিন্তু তারপরও আন্দোলনকারীদেরই টার্গেট করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আমরা সন্দেশখালী সম্পর্কে অনেক কিছু জানি, যে খবর আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা। যদি তৃণমূল কংগ্রেসের কোন লোক, কোন নেতা যদি কাউকে কোনো ধর্ষণ করে, রাত্রেবেলা মিটিংয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে, এটা মানুষ বিশ্বাস করবে? আমরা বহিরাগত যদি হয় তাহলে উনি বাড়িতে উনি এসে দেখে যান, এত সবাই আসতে পারছে, উনি আসতে পারছেন না কেন? কিছু হোক না, উনি তো আমরা আধার কার্ড, আই কার্ড সবকিছুই দেখাবো। ভোটটা নেওয়ার সময় তখন বহিরাগত হয় না, আর এখন বহিরাগত। তবে একা শওকত মোল্লাই নন, অভিযোগের ধরন নিয়ে রবিবার প্রশ্ন তোলেন সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে যাওয়া সেচ মন্ত্রী ও তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। কেউ বলেছে যে কোথাও বলা হতো যে তোমরা 9টার সময় এসো, গ্রাম সভার মিটিং হবে, এরকম প্রচুর অভিযোগ শুনেছি। কিন্তু বিশ্বাস করুন, একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার হয়েছে, একজনও। মানসিক অত্যাচারের কথা অনেকে বলেছে, শারীরিক অত্যাচারের কথা কিন্তু একজন না বলেও বলে। এর ওপর তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় আবার সন্দেশখালীর দায় চাপিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের ওপর। সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে, আমি আর তাতে যোগ দিতে চাই না। পুরোটাই বলছেন সংবাদ মাধ্যমের তৈরি? অনেকটাই। সৌগত রায়কে এখন টিকিট দিতে হবে। যদি বলে মিডিয়া তৈরি না করছে, যদি বলে প্রকৃত জনরোষ হচ্ছে, তাহলে কালকে টিকিটটা হাতছাড়া হয়ে যাবে। সে কাজ নিশ্চয় বুদ্ধিমান অধ্যাপক সেই ভদ্রলোক করবে না। একবার শওকত বাবুকে আসতে বলুন না, জনগণ ওখানে বহিরাগত কিনা পালিশ করে দেবে, সিকিউরিটি ছাড়া আসতে বলুন। শওকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে। অসভ্যতা হচ্ছে ওখানকার মহিলাদের সম্পর্কে, এই নোংরা এবং অসভ্য মনোভাব যেভাবে প্রদর্শন করছে তৃণমূলের নেতারা, এটা মহিলাদের অসম্মান। এবং এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে অতএব কোনো পুলিশি তদন্তের নিরপেক্ষতার প্রশ্নই নেই। ড্যামেজ কন্ট্রোলে নেমে কোথাও কি আরো বেশি করেই ড্যামেজ করছেন শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদরা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। রঞ্জিত হালদার, রাজীব চৌধুরী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরদৌস, একটা ধাঁধা বুঝিয়ে দাও। রাজ্যের মন্ত্রী তিনি বলছেন কোনো শারীরিক অত্যাচারের অভিযোগ তিনি পাননি। পুলিশ আমি যতদূর জানি অন্তত 2টো গ্যাংরেপের স্টেট চালু করেছে। এটা কি রাজ্যের মন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টার আর পুলিশের তদন্ত তো দুদিকে যাচ্ছে? তিনি হয় খবর জানেন না, নয়তো আর দ্বিতীয়টা বললাম না। দেখুন, প্রথমেই বলি, শুনবো আপনি যথার্থই বলেছেন 164 স্টেটমেন্টের উপর ভিত্তি করে পুলিশ গ্যাংরেপের অভিযোগ করছে। এখন রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি বলছেন যে মানসিক নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন। আমি জানি না রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর কোন আইনি পার্ট নেওয়া আছে। দ্বিতীয় কথা বলি, দেখুন আপনি যদি অ্যানালিসিস করেন, ওই কলকাতা শহর থেকে সন্দেশখালী, ভাঙড়, এই ক্যানিং, এইসবের দূরত্ব খুব বেশি নয়। কিন্তু এই যে শাসক দল, তাদের যে রাজনীতি, সেই রাজনীতি মূলত দেখবেন এই যে শওকত মোল্লা, আরাবুল, শাহজাহান, জাহাঙ্গীর নির্ভর যে রাজনীতি, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। মানে তিনি যে বোম বাঁধেন এই শওকত মোল্লা, সেটা কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, তারপরেও কিন্তু তাকে এমএলএ টিকিট দেওয়া হয়। ফলে বুঝতেই পারছেন এই যে রাজনীতি শাসকের, সেটা যে অনেকটা দুষ্কৃতি নির্ভর রাজনীতি। সেখানে যে শাহজাহানদের পিছনে খুব স্বাভাবিকভাবেই দাঁড়াতে হবে, শাহজাহান, আরাবুল, শওকত। এবার একটা কথা বলি, কিছুক্ষণ আগে বলছেন আরাবুলকে তো গ্রেপ্তার করছেন। হ্যাঁ, আরাবুলকে গ্রেপ্তার করছেন কবে? পঞ্চায়েত নির্বাচন হয়েছে কবে? আর
আরাবুলকে গ্রেপ্তার করার পিছনে অন্য গল্প ছিল না তো, যে নওশাদকে এরপরে নওশাদকে লোকসভা ভোটের আগে ওই যে সেই সময় পঞ্চায়েত ভোটের উপর সাপেক্ষে গ্রেপ্তার করে বলবো আমরা রাজধর্ম পালন করেছি, আরাবুলকে পেন্ডিং ওয়ারেন্ট আছে, একদম সেই মামলা অ্যান্টিসিপেটরি বেল ওই এতে জল ঢালার জন্য অ্যান্টিসিপেটরি বেল অলরেডি যাবে। তৃণমূলের নেতাদের কাছে গেলে কি ভরসা আছে যে ও আবার রাত্রে পিঠে বানাতে ডাকবে না? আমি ওই প্রশ্নে যাচ্ছি না, আমি একটা আপনাকে প্রশ্ন করি। আপনি বলুন শওকত মোল্লা আজকে কি বলছেন? প্রথম বললেন যে মহিলারা আছে তারা ভাড়া খাটা মহিলা, অত্যন্ত কদর্য, অত্যন্ত নিম্নমানের। মুখ্যমন্ত্রীকে দেখে তো মনে হয় উনি মহিলা। উনি তো চম্পলা সর্দারকে নিয়ে গেছিলেন, উনি তো ফেলানি বসাককে নিয়ে গেছিলেন, সেদিন আমরা ছিলাম, এরা শওকতরা উল্টো দিকে ছিল। আপনি বলুন আজকে একজন মুখ্যমন্ত্রী তারপরেও চুপ করে আছেন। আমি প্রশ্ন করতে চাই কোন অধিকারে বলছেন যে মহিলারা ভাড়া খাটতে এসছে? যে মহিলারা আপনাদের সামনে এখানে বসে বলেছে, যারা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে বলছে, আপনি দেখুন কুণাল থেকে শুরু করে শওকত মোল্লা অবধি সবার স্ট্র্যাটেজি এক। সেখানে আপনি যারা এখানে টিভিতে বসেন তাদের কথাও এক। দিস ইজ আ প্ল্যান যে এই মহিলাদের বদনাম করে দাও, এই মহিলাদের চরিত্র নিয়ে কেন দেখবে, তাহলে একটা দিন তারা এবং মহিলাদের সিগারেট খাওয়া। আমি বলছি মানে এটা হচ্ছে কি সন্দেশখালীতে কি অভিযোগ হয়? আমি সবার কাছে আসবো দেবাংশু। আচ্ছা আমি সুমনদা আমি আগের থেকে অনেকে তুমি ভ্যালু জাজমেন্ট দেয়ার কে? আমি বলছি ভাড়া মহিলা মানে কিন্তু খুব খারাপ। প্রথমে আমি দু চারটা কথা বলি। নন্দিনীদি যেটা আগের বার বললেন সেটা হচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন আর দল যে কথা বলছে তাটা সেটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে নিয়ে ইত্যাদি, সজল দা বললেন নাকি বিধানসভায় ভালো ছেলে বলেছেন ইত্যাদি ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভালো ছেলে বলেছেন যে শাহজাহানকে টার্গেট করছে। আমি বলছি সুমনদা দুটো কেস সম্পূর্ণ আলাদা। ইডির কেসটা যেটা সেটা হচ্ছে পিএমএলএ অ্যাক্টের মধ্যে সম্ভবত যেভাবে সবার কথাটা বলে না শেষ করো না দেবাংশুর কাছে প্রশ্ন আছে। তুমি তোমার টাইমে বলো, তুমি যার যে কোনো তুমি যে বারাকাটা মহিলা টাইমে বলো। আমার একটা কথা বলো দেবাংশু। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা বললেন যে শাহজাহান কি ওখানে ছিল? শাহজাহান বলেছেন যে শাহজাহান কি ওখানে ছিল, আর কালকে বলছেন যে শাহজাহান কি। আমি আমার বক্তব্য ইডি এবং সিবিআই যেভাবে ভারতবর্ষের সব রাজনৈতিক দলকে আক্রমণ করছে সেই বিষয়ের মধ্যে যে শাহজাহানের ব্যাপারটা পড়ছে এটা আলাদা কেস। এবং শাহজাহানের বিরুদ্ধে ওখানে যে ব্যক্তিগতভাবে নির্যাতনের অভিযোগ, জমি দখলের অভিযোগ উঠেছে, সেই দুটো আলাদা কেস। আমরা জমি দখলের কেস এবং এই সমস্ত বিষয়গুলোতে আমরা কোথাও শাহজাহানের পাশে গিয়ে কিন্তু দাঁড়াই। নাম্বার টু হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সৌগত রায়ের একটা কথা আপনি দেখালেন সংবাদ মাধ্যমের ব্যাপারে, যে সংবাদ মাধ্যম ইয়ে করা কিনা। আমি বলছি সুমনদা ভারতবর্ষের মাটিতে না, কিন্তু তুমি আগের কথাটা মানতে পারলে না। প্রথম থেকে তোমরা শাহজাহানের নিন্দা করছিলে। না 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 বলছি একবারও না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা বলেছেন শাহজাহান কি করেছে ওখানে ছিল, কি প্রমাণ আছে? সুমনদা ডিফেন্ড করেছে। সুমনদা হ্যাঁ শাহজাহান ওখানে ছিল কি ছিল, শাহজাহান ওখানে ছিল কি ছিল না সেটা আমাদেরও প্রশ্ন, আপনাদেরও ক্যামেরায় ধরা পড়েনি, আমাদেরও পড়েনি। সেই স্বাভাবিক প্রশ্নগুলো তার উত্তরটা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে ছিল, নিজের বাড়িতে 3 মিনিটে 28টা ফোন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেটা বলেছেন ইডি শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে, এই কথা কি কেউ অস্বীকার করতে পারবে? ইডি শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে। কাকে? আমার কাকাকে তো টার্গেট করে ঢোকেনি, সজলদার আত্মীয়কে টার্গেট করে ঢোকেনি, শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোট অ্যান্ড কোট ওটার এখানে কোনো জাস্টিফিকেশন হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে? আপনি যে কথাটা বলছেন সৌগত রায় যে কথাটা বলছে, আমি সুমনদা ভারতবর্ষের মাটিতে তোমার পুরো সময় ভারতবর্ষের মাটিতে আমি বলছি যে 90% সংবাদ মাধ্যম, এবং আমি আপনাকে একটা কথা বলি, সংবাদ মাধ্যম চাইলে কোনো কেসকে অ্যাম্পলিফাই করতে পারে সুমনদা। ঠিক যেভাবে শাহরুখ খানের পুত্রকে গাঁজারু সাজিয়ে দেওয়া হয়েছিল, রিয়া চক্রবর্তীকে খুনি সাজিয়ে দেওয়া হয়েছিল, এবং ঠিক যেভাবে এর কোনটা সংবাদ মাধ্যম এফআইআর করেছে আর সংবাদ মাধ্যম তদন্ত করেছে? আমি বলছি সংবাদ মাধ্যম চাইলে যে কোনো মনে থাকবে দেবাংশু অ্যাম্পলিফাই করতে পারে। তুমি এই চ্যানেলে বসে বলেছিলে যে শাহরুখ খানের এই ঘটনা এবিপি আনন্দ দেখায়নি, অন্য অনেক চ্যানেল দেখিয়েছিল। আবার আমি এটাই বলছি যে যারা দেখিয়েছিল তারা পুলিশকে কোট করেই দেখিয়েছিল।
আমি বলছি অ্যাম্পলিফাই মানে আমি বলছি যে এই চ্যানেলগুলোকে নিজেরা তদন্ত করেছে। রিয়া চক্রবর্তী কালা জাদু করেন, এটা পুলিশের রিপোর্টে আসতে পারে না সুমন দা, এটা পুলিশের রিপোর্টে আমি দেখাইনি, এর দায়িত্ব নেব কেন? আমি আপনার কথা তো ওই জন্য বলিও নি, আমি 90% কথা বললাম, আপনি হয়তো 10%-এর মধ্যে আছেন। এখন সুমন দা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এবং সংবাদ মাধ্যম চাইলে গোটা ভারতবর্ষের ম্যাক্সিমাম সংবাদ মাধ্যম জুড়ে দিব্যি কৃষক আন্দোলনের খবরও 7 দিন ধরে ভ্যানিশ হয়ে থাকে। আজকে সমস্যা হচ্ছে, আজকে যে রাজনীতিবিদরা আগেও করতেন, এ রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী করেছেন, সংবাদ মাধ্যমকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন। আমরা এত গুরুত্বপূর্ণ নই, আমরা এমন কি রাজনীতিবিদদের যার উত্থান হচ্ছে তার হয়তো 10-20% তাকে বেশি দেখানো যায়, তাকে উত্থান হতে হবে অথবা তার পতন হতে হবে। কোনো সংবাদ মাধ্যমের এই ক্ষমতা নেই যে পতন উন্মুখ কোনো রাজনীতিবিদকে আবার উত্থানের সিঁড়িতে চলে যেতে পারে। আর আমি বলছি, হ্যাঁ, কৃষক আন্দোলন নিয়ে ভারতবর্ষের ইনক্লুডিং পশ্চিমবঙ্গের কটা সংবাদ মাধ্যমে কতগুলো আলোচনা না না না, পশ্চিমবঙ্গ এক হচ্ছে, তুমি পশ্চিমবঙ্গে সন্দেশখালি জ্বলছে আর তুমি দূরবীন দিয়ে দেখছো যে হরিয়ানায় বর্ডারে কি হচ্ছে। সরি বস, সরি, না না, হ্যাঁ দেশ তো, দেশ এবং তৃণমূল, একদম এটা আমার দেশ, হ্যাঁ এটা আমার দেশ, এটা দেবাংশুর দেশ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা ঠিক যে ইকুয়েশনে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি ভারত ভ্রমণে চলে যান, তার কারণ সন্দেশখালি দেখাতে হবে না, আমি হরিয়ানায় চলে যাই আর গুজরাটে চলে যাই। আমি বলছি সংবাদ মাধ্যম কি দেখাবে সেটা সংবাদ মাধ্যমের ওপরই ছাড়ো। ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন যে সংবাদ মাধ্যম কি দেখাবে সেটা নিয়ন্ত্রণ করতে। ইন্দিরা গান্ধীর ওই অংশটা তার গোটা উজ্জ্বল কেরিয়ারের অন্ধকারতম অংশ, ওই রাস্তায় পা দিও না, ভুল করবে। হ্যাঁ দেখো, আমি অবাক হলাম দেবাংশুর কথা শুনে। ও যেটা ফিল করেছে, যেটা ফিল করেছে সেটাই বললো যে মিডিয়া জিনিসটাকে বাড়িয়ে দিতে পারে। সেখানে আমি ধরে নিচ্ছি, যদি ওটা বিশ্বাসও করে, যদি শাসক দল এটা বিশ্বাসও করে, তাহলে তো এইটা মাথায় রাখা উচিত ছিল যে সেই সমস্ত সংবাদ মাধ্যমকে যদি আমরা কণ্ঠরোধ করার চেষ্টা করি, সেই নিউজগুলো কীভাবে যাবে। 1 নম্বর, আজকে সেই নিউজগুলোকে এই যে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে সেটা বাড়ানোর পেছনে তো এই শাসক দল, আমি উল্টোটাই বলছি। দ্বিতীয় দল দ্বিতীয় কোনো কথা অন্ধ হয়ে গেছে, দেবাংশু ঘটনাচক্রে, আমি যদি ভুল না হই, যখন থেকে রাজনীতিতে যোগ দিয়েছে ততদিন শাসক দলের হয়ে কথা বলছে। কথাটা খেয়াল করো, শাসক দলের হয়ে কথা বলাতে ওর কোনো ভয়ের কোনো কারণ নেই। ও যদি ভবিষ্যতে যদি এরকম কোনো দিন আসে, সেদিন যদি দেখি প্রিয়াংশু ও এই কথাগুলো বলছে, দেবাংশু, আমি ওকে স্যালুট জানাবো। 1 নম্বর, আমি বলছি যেখানে সন্দেশখালীর মহিলাদের জন্য ওদের কান্না পায় না, সেখানে ওর কৃষকের জন্য, হরিয়ানার কৃষকের জন্য কান্না পায়। আমার শুভময়দার কাছে দুপক্ষকেই থামালাম, এটা গলার জোরের প্রতিযোগিতা নয়। বেশ হলো দেবাংশু, বেশ ফিরদৌস, দেবাংশু, সজল। আমি শুভময়দা, আমায় যদি এদিকের অডিওটা আমি অফ করতে বলছি। দেবাংশু অডিও অফ, ওদিকে ফিরদৌস অডিও অফ, ব্যাস এদিকে আসবো। বেশ শুভময়দা, একটা জিনিস খুব পরিষ্কার, এই সেগমেন্টটার যদি নাম দিতে আমি বলবো সিলেক্টিভ টিয়ার্স, অর্থাৎ আমার অশ্রু, আমার চোখের জল আমি কাদের জন্য ফেলবো, হরিয়ানা বর্ডারে ফেলবো না বাড়ি থেকে খুব 70 কিলোমিটার দূরে সন্দেশখালিতে ফেলবো, সেটা রাজনৈতিকবিদ ঠিক করে দেবেন না। বাংলার মিডিয়া প্রাথমিকভাবে এবং মুখ্যত বাংলার খবরই দেখাবে, সেই জন্যই আমরা বাংলার কথা বলি। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে নিঃসন্দেহে ভেনিজুয়েলায় আন্দোলন হলে সেটা দুকুচি থাকতে পারে, কিন্তু প্রাইমারিলি বাংলার খবর, তাতে কারুর শিরোপীড়া না শিরোপীড়ার কারণ হতে পারে। আমার প্রশ্ন, যেমন ধরুন আমার দুটো কথা আছে। এক হচ্ছে, আমি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন বা বিরোধী নেত্রী ভবিষ্যতে কখনো হন, তাহলে এই ধরনের সংবাদ মাধ্যমের আক্রমণে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার আগে পাশে পাবো। আমি কোনো ইয়ে কথা। 2, যে সিঙ্গু, নন্দীগ্রাম, নেতায়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তো দেবাংশু ছিল না, একবারও মনে হয়নি যে তখন সেই মুহূর্তে কেন্দ্রে যা হচ্ছে কিংবা অন্য রাজ্যে যা হচ্ছে সেইটা বাংলা চ্যানেলের দেখানো খুব উচিত।
আমি বলছি যে উচিত মনে হলেও কিছু হতো না, কারণ চ্যানেল, হ্যাঁ অসংখ্য ঘটনা চাও, অসংখ্য। কালকে তোমার বাড়িতে আনন্দবাজার আর্কাইভ থেকে কাগজটা পাঠিয়ে দেব, অসংখ্য ঘটনা। গুলি চলেছে, ধানের ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত এক ভাই, কিন্তু পার্সপেক্টিভটা তরফ হয়ে যায়। হ্যাঁ, একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি যে শাসকের পক্ষে থাকাটা খুব কষ্টকর। শাসকের পক্ষে দেবাংশু বলছে ওর সিচুয়েশনটা অনেকের পক্ষে খুব লাভজনক, কিন্তু অনেকের পক্ষে কষ্টকর সমর্থন করার জন্য। দ্বিতীয়, দেবাংশু একটা খুব সত্যি কথা বলেছে, এই বাংলা, আপামর ভারত, এমনকি গোটা দুনিয়ায় সন্দেশখালি এখনও খুব একটা কম পড়েনি। গণতন্ত্র হত্যা এরকম ঘটনা ঘটেছে, একই সঙ্গে কম পড়েননি সন্দেশখালির প্রতিবাদী মা বোনেরাও। গোর্কির মা থেকে মাতঙ্গিনী হাজরা, ওরা বাংলার নিজের মেয়ে, ওনাদের জমি গেছে, জব কার্ডের টাকা গেছে, কিন্তু যেটা যায়নি সেটা হলো সম্মান। যে ঠুনকো সম্মানের ভয় দেখিয়ে অবগুণ্ঠন মুক্তির চ্যালেঞ্জ সামনে আসছে, তার থেকে অনেক বেশি সম্মান ওনারা অর্জন করেছেন কোমরে আঁচল বেঁধে। না হলে আজকে ধামাকালির ঘাটে এই বসন্তেই আলগা পায়ে একটা 14 কিশোরী ঘুরে বেড়াতে পারত, কেউ আঁচল চেপে একটা মা তার বাচ্চাটাকে কোলে রাখতে পারতেন, তাদের ঝাঁটা হাতে বেরোতে হয়েছে। এই গণতন্ত্র হরণের জন্যেই এই জায়গাটার উত্তর শাসক হিসেবে তৃণমূলকে আয়নার সামনে গিয়ে দিতে হবেই। এবং এই রেস্টোরেশনের জন্যই প্রশাসন সমস্ত অ্যাঙ্গেল থেকে কাজ করছে। আমি আপনাকে বলি, যখন যাচ্ছেন, আমি বিশ্বনাথদার কাছে আসবো, প্রতিদিন যখন যাচ্ছে তখন ক্ষোভের ঢেউ, আবার বলছি ক্ষোভের ঢেউ ওই সন্দেশখালির তটে আছড়ে পড়ছে। আমি এইখানে, আচ্ছা বলুন তো, আপনারা বলুন, যদি ধরা যাক পশ্চিমবঙ্গের একটা অংশে, পরের প্রতিবেদনে দেখা যাবো, গোটা দিন ধরে এই চলে, বাংলার কোনো সংবাদ মাধ্যম যারা বাংলা ভাষায় খবর করে, যারা বাঙালির জন্য বাংলা ভাষার মিডিয়া, তারা সেই খবরটা দেখাবে না। আজকে গোটা দিনে, শুধু আজকে গোটা দিনের খবর আপনাদের সামনে রাখবো, ঠিক আজকে সন্দেশখালিতে কি হয়েছে, তারপর আপনারা বিচার করবেন যে সেটা এবিপি আনন্দ বা অন্য কোনো চ্যানেলে চোখ বন্ধ করে থাকা উচিত কিনা, অথবা সারা দিন চালানো উচিত কি উচিত নয়, আপনারা বিচার করুন। দেখুন আজকে মুখ বদলেও লাভ হলো না। গ্রামবাসীদের ক্ষোভের মুখে রবিবারই যাকে সন্দেশখালীর বেড়মজুর একের তৃণমূলের যুগ্ম অঞ্চল আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল, সোমবারই সেই তৃণমূল নেতা হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হলো। রবিবার বেড়মজুর 1 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতির পদ থেকে সরানোর পরই গ্রেফতার করা হয় এলাকায় দাপুটে শাসক নেতা শেখ শাহজাহানের অনুগামী অজিত মাইতিকে। সেই জায়গায় হলধর আড়ি এবং শক্তিপদ রাউতকে বেড়মজুর 1 নম্বর অঞ্চলে যুগ্ম আহ্বায়ক পদে নিযুক্ত করে তৃণমূল নেতৃত্ব। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি, ওখানে হলধর দা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্ত হলধরের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। সব বাড়ি দিয়েছে, কারোর কাছ থেকে 20,000, 30,000, 40,000 করে টাকা নিয়েছে লোকের কাছ থেকে, হলধর আড়ি। এই সমস্ত ওই ঘর দিয়েছি, নাহলে তোমার ঘর ঢুকবে না। আমি তো নিজে 25-30,000 টাকা দিয়েছি। ভোটের পরের দিন আমাদের স্বামী স্ত্রী দুজনকে বাজে বলছে, সৌরা বাড়ি, হলদার বাড়ি। আমরা বাড়িতে ছিলাম, আমাদের বাড়ির থেকে নিয়ে গাছের গায়ে বাঁধছে, এরম পিঠ মোড়া করে এরম ভাই বাঁধছে, বাঁধে বলছে তুই আর বিজেপি করবি, বিজেপি করবি। এখন যে হতে পারে, কারণ যেহেতু একটা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অন্য কেউ আসুক, যারা চায় না তারাই করেছে হয়তো। সেটা বলতে পারবো না, হয়তো আগের আমাদের যারা নেতৃত্বে ছিল তাদের জনরোষের শিকার আমাদের হতে হয়েছে। আগের নেতৃত্ব জনরোষের, সিরাজ বাবু এবং অজিত মাইতি মানুষের ঘর ভাঙচুর, জমি দখল, রায়তির সম্পত্তি দখল এগুলো করেছিল, সেই রোষের শিকার হয়তো হয়েছিল। তারা করেছিল, হ্যাঁ তারা এগুলো করেছিল। মানুষ চাইছে না এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেস নামক দলটা থাকুক, এবং আমি বলছি প্রত্যেকটি জেলায় এরকম হলধর, মাইতি, শিবু হাজরা, শেখ শাহজাহান, শঙ্কর সর্দার, উত্তম সর্দার, প্রচুর লোক আছে তৃণমূল কংগ্রেসে। মানুষ রেডি হয়ে হচ্ছে ঝাঁটা লাঠি নিয়ে দেখে ধরে পেটানোর জন্য। কিসের নতুন আর কিসের পুরনো, লুটতরাজে সবাই সামিল। ওটা তৃণমূল যে যন্ত্র তৈরি করেছে সেটা লুটের যন্ত্র। তৃণমূলও থাকবো আর লুটের বিরুদ্ধে, এটা কখনো হতে পারে না। অন্যদিকে অজিত মাইতির পর আরও এক শাসক নেতার বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ল সন্দেশখালীর বেড়মজুরে। সোমবার বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসীরা।
মাল ধরতে যাই তাও বন্ধ করে দিচ্ছে, কোথায় 2 কিলো কোথায় 1 কিলো করে এইভাবে সংকর করে দিচ্ছে। গিয়ে আমাদের শাসাবে, মুখ খুলবি নি, তোর স্বামীকে তুলে নিয়ে যাব, তোর স্বামীকে মারবো। বললাম বাবা বাড়িতে নেই, বললো ভেতরে আছে, দরজা ভেঙে বার করো। এইভাবে কোনো অত্যাচার হয়নি আমাদের গ্রামে, এগুলো সবই মিথ্যে, এগুলো আমি কিচ্ছু মানি না। আমার এরকম কাজ করতেই পারে না, এগুলো আমার বাবাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে আমার বাবাকে। এই জিনিসগুলো এরকম কিছু করতে পারে না, ওনারা যে কথাগুলো বলছে পুরোটাই বানিয়ে মিথ্যে। গ্রামবাসীদের ক্ষোভ থামাতে রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা যায় বসিরহাটের পুলিশ সুপারকে। আপনারা বাড়ি ভাঙচুর কেন করলেন? কেন বাড়ি ভাঙচুর করলেন? আমি তো বারবার বলছি আপনাদের লিখিত দিন, রোজ যদি আমাকে আসতে হয় তো কি ফায়দা আছে? রোজ আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন, রোজ গত 3 দিন ধরে ডেইলি আপনারা একই কাজ করছেন। যে আইন ভেঙেছে পুলিশ ব্যবস্থা নিবে, পুলিশ আইনত ব্যবস্থা নিবে, বারবার বলছি আমি। লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর যে সেই সমস্ত অপরাধীদের অপরাধকে গুরুত্ব না দিয়ে তাদেরকে সরকারের আঁচলের তলায় রক্ষা করতে চাইছেন। সোমবার সন্দেশখালী কাণ্ডে ধৃত 2 তৃণমূল নেতা অজিত মাইতিকে 5 দিনের ও শিবু হাজরাকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত এবং সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহের বুধবার পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ। বিশ্বনাথ, যতই মহিলাদের কুরুচিকর আক্রমণ হোক, গোটা দায় মিডিয়ার ওপর চাপিয়ে দেওয়া হোক, লাভের লাভ, ওখানে গ্রাউন্ড রিয়েলিটিটা তো পাল্টানো যাচ্ছে না। কেন এই ক্ষোভে এখনো প্রশমন করা যাচ্ছে না? দেখুন সুমনদা, একটা জিনিস আপনাকে বলি যে এইটা না এমন একটা ব্যাধি তৃণমূল কংগ্রেসের, যেটা বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। সেটা হলো যে টাকা মানে তোলা, জমি কেড়ে নেওয়া, চাষের জমিকে কনভার্ট করে চিংড়ি চাষে ভেড়ি তৈরি করা, মহিলাদের সম্ভ্রম হানি করা, মানে এবং ভোট লুট করা। আজকে রাজনৈতিক প্রক্রিয়া যদি ওখানে থাকতো, আমি আপনাকে বলছি, যদি এই যে আমি বারবার বলি না বিরোধী শূন্য রাজনীতির মানে কুচক্র তৈরি হয়, আজকে যদি বিরোধীরা ওখানে যদি আমি বলছি 30% বৈঠক শাসক দলের নেতা সবাইকে 30% গ্রাম পঞ্চায়েত যদি বিরোধীদের দখলে থাকতো তাহলে আপনারা বিরোধীদের অভিযোগের মধ্যে আনতে পারতেন, পলিটিক্যাল প্রসেসে বিরোধীরাও থাকতে পারতো। আপনি আজকে বিরোধী শূন্য করে যেভাবে জিতেছেন, তার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে সেই কারণে পুরো দায়টা এখন শাসক দলকে নিতে হচ্ছে। দেখুন পর তৃণমূল মুখ বদল করছে, তাতেও কেন ফল পাচ্ছে না? মানে আমি বলছি ওখানকার স্থানীয় নেতাদের পদ থেকে সরিয়ে নতুন নেতা বসানো হচ্ছে, তারপরও তার ওপর কেন এই না? দেখুন মানে একটা হলো যে মানে একটা দীর্ঘদিন ধরে একটা মানে কার্যত প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল অন্যায়, অবিচার, অত্যাচার এবং পুলিশহীনতা, মানে মিনিমাম রুল অফ ল ছিল না। ফলে এটা তো ডিজি নিজেই বলেছেন যে ওখানে আইনের শাসন প্রতিষ্ঠা উনি করতে চান, আইনের শাসন ছিল না। কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট সুমনদা, সেটা হলো যে কেবলমাত্র সন্দেশখালী জায়গা থেকে দেখবেন, ধরুন ভাঙড় থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, বিভিন্ন জেলায় যেভাবে এই ধরনের অভিযোগ এসছে যে মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে টাকা নিয়েছে, মানে 100 দিনের কাজের থেকে টাকা নিয়েছে, বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে, স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে এটা টাকা তোলার অভিযোগ আছে। এইটা কিন্তু আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে খুব সিরিয়াসলি ভাবা উচিত যে কোনো একটা কমিশন গঠন করা, মানে যাতে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে। না সুমন, এক মিনিট আপনি আমায় বলুন, কেন কেবল মানে আপনি আজকে পুরো প্রশাসন সন্দেশখালীতে নামিয়ে দিয়েছেন? সন্দেশখালী মানে মানুষ যদি শেষ পর্যন্ত বিচারও পায়, আমার ভাঙড়ের লোক বিচার পাবে না কেন? দক্ষিণ চব্বিশ পরগনার লোক বিচার পাবে না কেন? পশ্চিমবাংলায় অন্য অঞ্চলে যারা শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে শাসক দলের দ্বারায়, তারা কেন মানে ন্যায় বিচার পাবে না? কেন কেবলমাত্র এখন সন্দেশখালী মানে ঝাঁটা তুলেছে বা বিক্ষোভ দেখিয়েছে তাদের ন্যায় বিচার দিচ্ছেন, অন্য জায়গায় যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা বলেই ন্যায় বিচারটা পাবে সন্দেশখালী? ভাঙড় এখনো তোলেনি। কি বললেন পুলিশ সুপার? আইন হাতে তুলে নেবেন না। আইন তো এতদিন ওই শাহজাহানের খাটে গড়াগড়ি কাটছিল, তখন পুলিশ সুপার কোথায় ছিল? আপনি বললেন নতুন মুখ আনছে, আরে মদটা তো পাল্টাচ্ছে না, বোতল পাল্টালে কি হবে? মালগুলো তো সেই একই আছে। আপনি দেখুন এই যে হলদর কি নাম একজন নতুন নেতা, আমি তো ভাবছি ওর বউটা তো ভাড়া করা নয়, সব তো ভাড়া করা যারা অভিযোগ করছে। আপনাদের ক্যামেরায় তো বলে দিল সিরাজুল, শাহজাহান এরা মানুষের জমি সম্পত্তি আরো অনেক কিছু লুট করেছে। শওকত মোল্লারা জবাব দিক। আচ্ছা সুমনদা, প্রথম কথা হচ্ছে আমরা একবারও কোথাও গিয়ে কোনো সময় বলিনি যে জমি লুট সংক্রান্ত বা জমি দখল করা সংক্রান্ত বা অবৈধভাবে নোনা জল ঢুকিয়ে দেওয়া সংক্রান্ত যে অভিযোগগুলো আসছে, অভিযোগগুলোর কোনো সারবত্তা নেই। আমরা আবারও বলছি, কিন্তু মিডিয়া সাজানো, মিডিয়া সাজানো বলেছো প্রথম শুরুতে বলেছিলাম একটু মিডিয়া সাজানো না, মানে আমি এটা বলছি, ইতিহাসের কথা বলছি না, আমরা আবারও বলছি, আমরা যেভাবে গণহারে ধর্ষণের কথা বলা হচ্ছিল, আমরা এই ব্যাপারটা বলছি এটা এটা হতে পারে না। আমি এটা বলেছি, আমি একটু কমপ্লিট করি না। আমি বলছি সুমনদা এই গোটা প্রক্রিয়াটাতে
ধরুন রাজ্যের মন্ত্রীরা তারা যাচ্ছেন এলাকায় মানুষের সাথে কথা বলছেন, মানুষের থেকে অভিযোগ শুনছেন। চলে আসুন পুলিশ, ডিজি ওখানে গিয়ে পরপর গিয়ে রাজ্য পুলিশের যিনি ডিজি তিনি পড়ে থাকছেন, তিনি অভিযোগ শুনছেন। সরকারের একটা মিনিট কমপ্লিট করতে দিন প্লিজ, একটা মিনিট বলেনি, তারপর সবাই বলবেন, সবার সবাই শুনেছি। তারপরে হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে ক্যাম্প করা হচ্ছে, ক্যাম্প করে সাধারণ মানুষের অভিযোগ শোনা হচ্ছে। আমি যে সরকার কিন্তু সরকারের সমস্ত অর্গানের তরফ থেকে সরকার কাজ করছে না, যেটা মিসিং তোমার এই তালিকায় যেটা নেই সেটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া। আমি প্রথম দিন থেকে আমরা বলছি যে এইখানেই সমস্যা, যে আমি পুলিশকে এগিয়ে দিলে, উর্দিধারীদের এগিয়ে দিলে যদি শান্তি পাওয়া যেত তাহলে সব জায়গায় সেইভাবে হতো। আমি বলছি প্রশ্ন এই নয়, পলিটিক্যাল প্রসেস শুরু হয়েছে, বিরোধীরা কোথায়? সরকার বিরোধীদের নিয়ে ঢুকবে যে কাউকে ঘরছাড়া হতে হবে না, পলিটিক্যাল প্রসেস দরকার। ঠিক এই ভুল বামফ্রন্ট ওই জায়গায় করেছিল, এই পর্যায়েও যায়নি। বিজেপি যে নেতারা এটাকে নন্দীগ্রামের সাথে তুলনা করছেন, আমি সেই উদ্দেশ্যে সেই কারণেই এক্সাম্পল গুলো দিলাম। এটা নন্দীগ্রাম বলে তুমি আমায় বলো, তুমি একদিকে ক্যাম্প বসাচ্ছ বেশ, আর চতুর্দিকে কখনো 19টা কখনো 11টা জায়গায় 144 ধারা জারি করছো। কি করে তুমি এক্সপেক্ট করছো যে সেখানে শান্তি ফিরবে? সেখানে মন্ত্রীরা ঢুকতে পাচ্ছেন, বিরোধী দলের কোনো নেতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার মানে পলিটিক্যাল প্রসেসটা তুমি করছো না, তারপরে তুমি এক্সপেক্ট করছো যে শুধু সরকার আর পুলিশ দিয়ে শান্তি আসবে, এরকম হয় না। আমি আপনাকে এই কথাটা শুধু বলতে চাই সুমন, এই গোটা ঘটনাটা ঘটার পর আজকে অবধি কোথাও কোনো অশান্তিকে ট্যাকেল করতে একটা আকাশে পর্যন্ত গুলি ছুটতে হয়নি। আমি বলছি নন্দীগ্রামের সাথে এই ঘটনা কিন্তু কোথাও গিয়ে মেলে না। আমি এটা বলছি, এই যে পুরো সন্দেশখালী পূর্বে আসল অভিযোগ কি? আসল অভিযোগ হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা। গুলি ছোড়া তাদের দিয়ে আমি সেটেলমেন্টে যাচ্ছি, এবং শুধু তাই না, এই যে বলছেন না মন্ত্রীরা ওখানে যাচ্ছে, যাওয়ার পরে শোনার পর কি বলছে মন্ত্রীরা, যেখানে পুলিশ গ্যাং রেপের অভিযোগ করছে, মন্ত্রী বলছে না না ওরকম শারীরিক নির্যাতন হয়নি, ওই কিছু মানুষের নির্যাতন হয়েছে। তুমি যে বললে ক্যাবিনেট মন্ত্রীর কাছে একেবারে আমি বলছি আমি না আজকে ভালো লাগলো তৃণমূলের একজন মুখপাত্র বলছে মিথ্যে বলবেন না। আরে তুমি বলো না, নেতারা জানতো কি জানতো না, বিকাশ জানতে পারেনি কেন? বিকাশ জানতে পারেনি কেন? দেখুন সত্যি মিথ্যে প্রশ্নটা সত্যি মিথ্যে নয়। আমরা বলেছি প্রথম দিন থেকে বলেছি যে একসঙ্গে দুটো জিনিস চলতে পারে না। একদিকে শেখ শাহজাহানকে ধরা হবে না, 144 ধারা বিভিন্ন জায়গায় থাকবে, বিশেষ করে বিরোধী নেতা নেত্রীরা গেলে সেখানে আরও বেশি করে। কলকাতা হাইকোর্টের অবজারভেশন আমরা প্রত্যেকে জানি 144 দিয়ে, তারপরে 11 কখনো 19টা জায়গায় 144 ধারা জারি হবে। আবার বলবো পলিটিক্যাল প্রসেস চলছে, এটা হতে পারে না। মানুষকে কাছে নিতে গেলে পলিটিক্যাল প্রসেস শুরু করতে হবে, একমাত্র সন্দেশখালী শান্ত হতে পারে সেই কথায়। কিন্তু আমার পরের প্রতিবেদন, যেখানে তৃণমূলের ভেতর থেকে প্রাক্তন প্রধান তিনি বলছেন যে দুর্নীতি ধরে ফেলেছেন বলেই হয়তো দল টিকিট দেননি। আমি জানি না এই পুঞ্জীভূত ক্ষোভ এক এক করে বেরোচ্ছে কিনা, তার ভেতরে কতটা সত্য কতটা মিথ্যে সত্যিই জানি না। কি বলছেন পাল্টা, কি বলছে তৃণমূল, পাশাপাশি দেখাবো। শঙ্কর, অজিত মাইতি, সিরাজ ডাক্তার, শাহজাহান শেখ, এদের শাস্তি চাই। অসভ্য লোক একটা, কোন মেম্বার, ও মেম্বার তো আমরা করেছি বলে তো মেম্বার হয়েছে, আর আমাদের উপরে এখন অত্যাচার। আমাদের সব বর্গা চাষের জমিগুলো সব নিয়ে পরিষ্কার করে দিল। রাস্তায় বেরিয়ে আসবো না, প্রশাসন কি করছে? প্রশাসন আর কিছুই করছে না, আমাদের কোনো ভরসা নেই। আজকে আমরা দিদিকে যে আসনে বসিয়েছি আদিবাসী সম্প্রদায়, সেই দিদি বুঝতে পারছে না যে আমরা যে কি অবস্থায় আছি। জমি জায়গা কেড়ে নিয়েছে, তো পুলিশ সব জানে, পুলিশ কাজ করবে না। দিদি যতদিন না অর্ডার দেবে ততদিন শাহজাহান, সিরাজ, অজিত মাইতি, শঙ্কর সর্দার এনারা যদি না অর্ডার দেন, এখানে আদিবাসী সম্প্রদায়ের কোনো কাজ হবে না। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এরই মধ্যে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানও বিস্ফোরক অভিযোগ করলেন। টিকিট দেয়নি কেন? আমাকে টিকিট দেওয়াদের কি ভালো লাগেনি, হয়তো আমাকে কোনো জায়গাটা হয়তো দুর্নীতি কোনো কিছু দেখেছি, কি হয়েছে সেই জন্য টিকিট দেয়নি ওরা। 2018 থেকে 2023 এই 5 বছর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ছিলেন তপন সর্দার। অভিযোগ ওঠে তার আমলে জব কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে। সোমবার বেড়মজুরের দম্বলপাড়ায় প্রাক্তন প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
কিছুক্ষণ আগে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দম্বল পাড়ায় গ্রামবাসীরা বিক্ষোভ করেছিলেন এবং তাদের অভিযোগ যে জব কার্ডের টাকা তারা পাননি। আজকে মহিলারা বিক্ষোভ দেখালো আপনার কাছ থেকে টাকা পায়নি বলে, কি আপনি কি বলবেন? জব কার্ডের টাকা ওদের টাকা, ওরা তুলেছে, ওরা কি করেছে না করেছে এটা চক্রান্তি ভাবে আমাকে যাতে ফাঁসানো যায় এই চিন্তা ভাবনা ওরা। কারা তুলেছে? ওই গ্রামের লোকজন। যেহেতু আমি টিএমসি করেছি, আমি এখন যেহেতু প্রাক্তন প্রধান, আমি এর আগে ছিলাম, এখন আমি প্রধান নেই, আমার কোনো পদও নেই, আমার কোনো পদ দেয়নি। বেরমজুর এক গোটা পঞ্চায়েত, তো আপনি তার প্রধান। যে অভিযোগটা উঠছে এটা কি বলবেন? আপনার কাছে অভিযোগ আসেনি কখনো যে জমি দখল করে নেওয়া হয়েছে? তাহলে আজকে আসছে, কি বলবেন? আসেনি তো বলে কি বলবেন? এখানটাও তো মানে আসেনি কেউ, মানে জমি জায়গার অভিযোগ নিয়ে কেউ আসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রাসঙ্গিক রাখবার জন্য নিজেদের ঘাম রক্ত দিয়ে যারা দেওয়ালে ঘাসপুর চিহ্ন এঁকেছিলেন, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা তৃণমূলের কাছে তারা আক্রান্ত, পুলিশের কাছে মিথ্যা মামলার শিকার। বিক্ষোভ কোনো দলের বিক্ষোভ নয়, এই গণবিক্ষোভ। এই বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের পরিবাররা অংশগ্রহণ করেছে। যাদের ক্ষেত্রে দাবি উঠছে যে ওদের তাহলে তৃণমূল ওখানে যে করবে তাকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে তার বাড়ি ওখানে গিয়ে সিপিএম আর বিজেপিকে ভাঙচুর করবে। এটা কোন দেশি রাজনীতি আমি জানি না। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সন্দেশখালীতে শেখ শাহজাহান আর তার সাকরেদদের বিরুদ্ধে উঠেছে বেলাগাম অত্যাচার আর দখলদারির অভিযোগ। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠলেও সিপিএমের তৎকালীন বিধায়ক নিরাপদ সর্দার কেন তা প্রকাশ্যে আনেননি? এই প্রশ্ন তুলেই এতদিন সন্দেশখালী নিয়ে বামেদের বিরুদ্ধে আক্রমণে নেমেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু নিরাপদবাবুর পাল্টা দাবি একবার নয়, অন রেকর্ড বারবার শাহজাহানদের দাপটের বিরুদ্ধে বিধানসভায় তিনি সরব হয়েছেন। বংশগোপাল চৌধুরীর মতো সিপিএম নেতাও বিধানসভায় নিরাপদ সর্দারের বক্তব্যকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। এখন দেখুন, 2016 অবধি তো সিটটা সিপিএম এর ছিল, 2016 অবধি তো সন্দেশখালীতে সিপিএম এর প্রতিনিধি ছিল, 2016 অবধি সিপিএম এর বিধায়ক ছিল। এই সিপিএম এর নেতা নিরাপদ সর্দার এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? সব জানিয়েছি বিধানসভাতে, আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে, বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013-14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়ার পর তৃণমূল বারবার একটাই প্রশ্ন করছে, যদি এতদিন ধরে অত্যাচার চলে থাকে তাহলে আগে কেন বিরোধীরা এই অভিযোগ করেনি? 2003 থেকে 13-10 বছর কোথায় ছিল শেখ শাহজাহান? কাদের দলে ছিল? কার আন্ডারে ছিল? সিপিএম এ ছিল, বামফ্রন্টে ছিল, নিরাপদ সর্দারদের সঙ্গে ছিল। তারপরে কাদের সঙ্গে ছিল? শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি আছে। তাহলে শেখ শাহজাহান যদি খারাপ কাজ পরের পর করে থাকে, নিরাপদ সর্দার থেকে শুভেন্দু অধিকারী, এরা কেন ইডি সকালবেলা যাওয়ার আগের দিন পর্যন্ত কোনো অভিযোগ করলো না? তৃণমূলের এই প্রশ্নের জবাবে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ বিধানসভার 2013 সালের বাজেট অধিবেশনে লিপিবদ্ধ সন্দেশখালীর তৎকালীন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের বক্তব্য তুলে ধরেছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, যেখানে দেখা যাচ্ছে 2013 সালেই ঘরছাড়া প্রসঙ্গ থেকে গণধর্ষণের হুমকির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, এবং যেখানে গ্যাংরেপের প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে সেই সময়ই মাইক অফ হয়ে যায় বলে লেখা রয়েছে বংশগোপাল চৌধুরীর পোস্টে শেয়ার করা বিধানসভার কার্যবিবরণীর ছবিতে। বিধানসভায় উনি উল্লেখ করেছেন এবং সেই সময় খাদ্যমন্ত্রী যিনি এখন জেলে আছেন উনি গোটা বিষয়টা ধামাচাপা দিয়েছেন। নিরাপদ সর্দার একাধিকবার ডিএম এবং এসপির কাছে অভিযোগ জানিয়েছেন এবং সেটা বিধানসভাতে রেকর্ড করা হয়েছে। সেটা কোনো ব্যবস্থা প্রশাসন নিতে পারেনি, কারণ খাদ্যমন্ত্রী যিনি এখন জেলে আছেন ওর চাপ ছিল। সিপিএমের আরেক প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ও বিধানসভার অধিবেশনের লিপিবদ্ধ বেশ কিছু অংশ পোস্ট করেছেন, যার একটিতে দেখা যাচ্ছে নিরাপদ সর্দারের নামে লিপিবদ্ধ বক্তব্যে বলা হয়েছে, জমি যাতে এরা ফেরত পায় এবং পুলিশ যাতে নিরপেক্ষভাবে বর্গাদারের পক্ষে কাজ করে সেই দাবি করছি এই সভাতে।
কোনোটাতে লেখা গত 31শে মে সন্দেশখালী জেরিয়াখালী গ্রাম পঞ্চায়েতে 4 জন বর্গাদারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। হঠাৎ করে 31 তারিখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জোর করে এদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। পুলিশের কাছে এরা গেছে, কিন্তু থানায় এফআইআর করতে পারেনি। নিরাপদ সর্দার বারে বারে বিধানসভাতে সন্দেশখালী এলাকাতে মহিলাদের উপর মানে বলাৎকারের বিষয়, লোকের জমি কেড়ে নেওয়া, পুকুর কেড়ে নেওয়া, এগুলোকে নিয়ে বারবার বিধানসভায় বলেছেন। কখনো নিরাপদ সর্দার বলার সময় তার মাইকে সুইচ অফ করে দেওয়া হয়েছে, কখনো গোলমাল করে বলতে দেওয়া হয়নি, কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে নিরাপদ সর্দার কোনো কসুর করেনি। দৃষ্টি আকর্ষণী প্রস্তাব সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? নিরাপদ সর্দার অ্যাসেম্বলিতে বলেছিল দীর্ঘদিন আগে, বিধানসভায় যখন বলা হয়েছে তখন সোনালী গুহ আজকের বিজেপি নেত্রী মাইক বন্ধ করে দিয়েছে। তাহলে অভিযোগ তো ছিল। স্পিকার তখন বলেছেন, রেকর্ডে আছে, যেটা পুলিশের ব্যাপার। পুলিশ মন্ত্রী জবাব দিন, পুলিশ দেখেনি কেন? সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ড বহু গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, প্রসূন চক্রবর্তী, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ।